পুষ্টি নিবেদিত চলমান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন এবং আপনাদের সঙ্গে আমি সপ্তাহে কমপক্ষে 3 দিন কথা বলি এবং সাথে থাকেন আলোচকরা কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে এবং এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের যে মতামত সেই মতামতগুলিকে আলোচকদের কাছে পৌঁছে দিতে এবং আলোচকদের মাধ্যমে আমরা চাই যারা ক্ষমতাবান যারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেন তারা যেন এইখান থেকে উপকৃত হতে পারেন এবং এই কথাগুলি থেকে খানিকটা দিক নির্দেশনা পান। আমরা আজকে যে দুজনকে এখানে ডেকেছি তারা হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং রয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, তিনি সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেসবুকে আপনারা চাইলে আমাদের ভেরিফাইড পেজে গিয়ে অনুষ্ঠানটা দেখতে পারেন এবং ইউটিউবে আপনারা নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানা টাইপ করলেই দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান। আজকে আমরা বিষয় ঠিক করেছি সংকটের শেষ কোথায়, কেননা বিদ্যুতের অভাব দেখা দিয়েছে মূলত জ্বালানি অভাবের কারণে এবং গ্যাস আমাদের বাংলাদেশের যে সম্পদ সেটি ফুরিয়ে আসছে, অন্যদিকে বিদেশ থেকে আমদানিকৃত গ্যাসের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে। বিশ্বব্যাপী জিওপলিটিক্যাল কিংবা ভূ রাজনৈতিক যে সংঘাত সেই সংঘাতের কারণে গ্যাস এবং জ্বালানি তেলের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এরকম একটি পর্যায়ে উচ্চ মূল্যে বাংলাদেশকে জ্বালানি কিনতে হচ্ছে, অন্যদিকে আমাদের এখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না বিদেশিরা, এমনকি স্থানীয় বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে অনেকগুলি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। একটা রিপোর্টে বলা হয়েছে 60,000-এর বেশি শ্রমিক এই সরকার আসবার পরে বেকার হয়েছেন। সব কিছু মিলিয়ে হাবিবুর রহমান হাবিব, আসলে এই সংকট কোথায় শেষ হবে? কেননা অর্থমন্ত্রী কিছু বক্তব্য দিয়েছেন যেখানে তিনিও বলেছেন যে এই সমস্যার সমাধান করার কোনো উপায় নাই, তাহলে মানুষ কি করবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। বিজ্ঞ আলোচক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে শুভেচ্ছা। আসলে সংকট এবং সংকটের সমাধান কোথায় বা শেষ কোথায়, এই ব্যাপারটা যেই দলই ক্ষমতা থাকতো তাদের ক্ষেত্রেও এখন এই প্রশ্নটা হতোই, কিন্তু একটা উত্তর মানুষ আশা করে। হ্যাঁ, এই বৈশ্বিক এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। আর আরেকটা হয়েছে গ্যাসের সংকট, যেটা আভ্যন্তরীণ দীর্ঘদিন যাবৎ গ্যাস ঠিকমতো উত্তোলন করার জন্য সরকার চেষ্টা করেনি। আর আগে যেগুলো প্রমাণিত মজুদ নাই, অন্যদিকে গ্যাস অনুসন্ধান করে 100টা কূপ খনন করার পরও যে গ্যাস পাওয়া গিয়েছে সেটাও অপ্রতুল। আসলে আমাদের মাটির নিচের গ্যাস হয়তো ফুরিয়ে যাচ্ছে, আমাদেরকে অফশোর গ্যাস খোঁজার কথা সমুদ্রে, কিন্তু সেই কাজটি হয়নি। না, সেই কাজটা মাটির নিচে ফুরিয়ে যাচ্ছে গিয়েছে, বা 100টা কূপ খনন করে একটা পাওয়া যায়, 2টা পাওয়া যায়, যে খরচ হয় সেটাও অনেক বেশি, তাতে পোষায় না। তাহলে এখন যদি সমুদ্রের তলে থেকে থাকে সেটাও খুব কষ্টে, কিন্তু অনুসন্ধান করাটা হুট করে এটা করলেও তো হবে না। যে কারণে এখন বৈশ্বিক যে সমস্যা দেখা দিয়েছে, পাশাপাশি বাধাগ্রস্ত হওয়ার কারণে, চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু দামটা বাড়ে, তাহলে এখানে আপনার জাহাজ ভাড়া বেশি বেড়ে যায়। এইসব কারণ মিলিয়েই কিন্তু আজকে সংকটটা দেখা দিয়েছে। যারাই থাকতো তাদের ক্ষেত্রেই দেখা দিত। এখন বিএনপি ক্ষমতা আসছে, এটা বিএনপি ঘাট বইটে চেপে বসেছে। এখন আমরা যত যাই বলি না কেন মুখ দিয়ে, হুট করে বললে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, হতাশ করাও যাবে না। আমাদের চেষ্টা থাকতে হবে, অব্যাহত চেষ্টা আছে। আমরা যত শীঘ্র, যেমন এই যে গ্যাসের যে সংকটটা দেখা দিয়েছিল সেটা আমরা ভালো করেই জানি। মাঝখানে যে গ্যাসটা এলএনজি যেটা নিয়ে আসতে হলে ওখানে আনতে, ওটাকে নিয়ে এসে তরল করে আবার এখানে নিয়ে এসে আবার সেটা হিট দিয়ে সেখানে আবার পাইপলাইন ঢোকাতে হয়। এইগুলি করতে গিয়ে যে মেশিনারি, যেটা একটা জাহাজে সে নষ্ট ছিল, আর একটা জাহাজ আমার পেপারে যেটা দেখেছি, সত্যি মতো যায় না, জাহাজটা ভিড়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে মাঝখানে সংকটটা খুব বেশি দেখা দিয়েছিল। এখন মনে হয় স্বাভাবিক দিকে আসতেছে, হয়তো আমরা 2-1 দিনের ভিতরে হয়তো এটা গ্যাসের সমস্যাটা অনেকটা সমাধান হবে। আর বিদ্যুতের ব্যাপারটাই হলো, এটা দিন দিন চাহিদা বাড়ছে। আপনি বিদ্যুৎ লাইনে সাপ্লাই দিতে পারেন না পারেন, চাহিদা তো কমতেছে না, বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়বে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কিন্তু বাংলাদেশে এখন আছে, কিন্তু আমরা তো বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না জ্বালানির কারণে। আমরা পাচ্ছি না, এটা যেমন ঠিক। পাশাপাশি আমাদের সঞ্চালন লাইন যা আছে তা দিয়ে আমার মনে হয় কভার করে না।
আমাদের এখন কত, আমাদের চাহিদা কত, 16,000 মতো পদ, 16-17 হাজার মেগাওয়াট। 16-17 মেগাওয়াট। আমাদের সঞ্চার লাইন খুব বেশি 14,000 আছে। এ পর্যন্ত আমরা 15,000 গ্রিডে দিতে পারি না। তার মানে আমাদের 15,000-এর মতো গ্রিডে গিয়েছিল আওয়ামী লীগ সরকারের একবার শেষের মানে দিকে। হ্যাঁ একদিনের জন্য বা শেষের দিকে দুদিন 1-2 দিনের জন্য, কিন্তু একদিন আসলাম। এর চাইতে ওইটা। উচ্চ ক্ষমতা কিংবা আরো বেশি বিদ্যুৎ সরবরাহ আমরা করি নাই, কারণ চাহিদা নাকি 15,000 তখনও ছাড়াই নাই। কিন্তু ধরে নেওয়া হচ্ছে এখন 17,000-এর কাছাকাছি গিয়েছে। এখন হয়তো হতে পারে। ব্যাটারি রিক্সায় তো 2,000 মেগাওয়াট নাকি যুক্ত করেছে। যাক, ব্যাটারি চালিত রিক্সার কারণে হতে পারে। সব কিছু মিলে এখন এর ভিতর দিয়ে আমাদেরকে কম বেশি করে আমাদের চলতে হবে এবং যত তাড়াতাড়ি পারা যায়। এখন যুদ্ধটা থামলে তখন আমরা হয়তো বলতে পারতাম সেখানে যুদ্ধ থামার কোনো উপায়, মানে যুদ্ধ থামার তেমন আশু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশ আবার নাকি মক্কা জোটে যুক্ত হতে চায়। আমাদের নিজেদের সক্ষমতা আছে যুদ্ধ করা, আরেকজনকে সাহায্য করব না, তা না। তো তাহলে মক্কা জোটে যেতে চায় যে বাংলাদেশ, এখন যেতে চায় এটা আমি এখন সঠিক জানি না। পত্রপত্রিকা আসছে। আমি তাহলে আমাদের সমালোচককে জিজ্ঞেস করি, আপনি কি কিছু জানেন আসলে এই যে মক্কা জোটে যুক্ত হতে চায়? প্রথমত এই চুক্তির যে শর্ত, সেই শর্তে একটি দেশ আক্রান্ত হলে অন্যরা সবাই তাকে সাহায্য করবে বা পাশে দাঁড়াবে। আপনাকে মনে হয় আমাদের সেই সক্ষমতা আছে এত দূরবর্তী জায়গায়? ধরেন সৌদি আরব আক্রান্ত হয়েছে, আমাদের পক্ষে সক্ষমতা আছে অত দূরবর্তী জায়গায় গিয়ে যুদ্ধ করার? এটা আসলে মানে এক বাক্যে বা এখনই ডিসিশন বলে দেওয়ার বিষয় না। মানে এই সিদ্ধান্ত যদি আমার মনে হয়, হয় আপনি পক্ষে বিপক্ষে কি আপনার কোনো মতামত আছে? না, অবশ্যই মতামত আছে। আমি মনে করি এই বিষয়টা সরকার হুট করে, আজকে আমরা দেখলাম যে আমাদের নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বললেন যে বাংলাদেশের আগ্রহ আছে এবং বাংলাদেশ এটা নিয়ে কাজ করতেছে। তো আমার মনে হয় যে এটা আসলে সরকার এককভাবে সিদ্ধান্ত নিলে ভুল করবে। এটা নিয়ে প্রয়োজন, সংসদ তো আমাদের সামনে বসতেছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। আমাদের ইনস অ্যান্ড আউটস এভরিথিং, লুপহোলস কি আছে, আমরা বাণিজ্য জোটে ঢুকতে পারি না, আসিয়ানে যেতে পারি না, ব্রিক্সে যেতে পারি না, আমরা যুদ্ধ জোটে যেতে চাই না। এখন আবার এইভাবে এটা বলে যদি আমরা মনে করি যে না আমাদের কিছুই নাই বা আমরা কিছুই পারবো না, বিষয়টা ওটাও ঠিক না। কারণ হচ্ছে যে পজিটিভ নেগেটিভ দুই দিকটার দিকে আছে। আপনি এখনকার বিশ্বে যেমন আপনার সবারই যে আমার যেমন আমি যে শুধুমাত্র সৌদি আরব আক্রান্ত হলে অ্যাটাক করবো বা সেখানে সহযোগিতা পাঠাবো বা তুরস্কে পাঠাবো, বিষয়টা তো এরকম না। আমার উপর অ্যাটাক হলে তো কি আগায় আসবে? সৌদি আরবের কিছু আছে? সৌদি আরব তো দরকার নেই। সৌদি আরব আরও তো দেশ আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, যাদের কিছু করার আছে। আপনার যদি কারোর জন্য আগায় না যান, আপনার জন্য কি আগায় আসবে? এবং আপনাকে তখন আমাদের কাছে দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, ভারত থেকে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনি সেটা মনে করেন? আমি মনে করি, কারণ হচ্ছে যে আপনার সবসময় যদি এই যে এখন ইদানিং যা চলতেছে, তাদের কূটনৈতিক ভাষা বহির্ভূত যেসব ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতেছে বা তারা যেভাবে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মূল্যায়ন করার পরিবর্তে তারা যেভাবে মানে এটাকে মানে অবজ্ঞা করতেছে, অপমান করতেছে, তো এটা তো আমরা মনে করি আপনি যুদ্ধ ঘোষণা করা লাগে না। আপনি যদি আপনার যদি ব্যক্তিত্ব থাকে, আপনার যদি মান সম্মান মর্যাদা থাকে, তখন আপনার সেই এইটা কেন সাহস পাচ্ছে তারা মনে করতেছে যে ওই যে বলতেছে না যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে বলছেন এটাকে আফগানিস্তান গাজা বানায় ফেলবে, তারপর হচ্ছে যে মানে টিপ দিয়ে মেরে ফেলবে, অনেক কিছু বলে। একটা স্বাধীন রাষ্ট্রকে কখন এই ব্যবসায় কথা বলতে পারে? যখন মনে করে যে আপনার কিছু নাই, আপনার কোনো প্রতিরক্ষার সে সুযোগ নাই। আমি আপনার একটা প্রশ্ন করি, ভারত দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পাকিস্তানের বেশি না আমাদের বেশি? হ্যাঁ, মানে ভারত দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা পাকিস্তানের বেশি নাকি আমাদের বেশি? যে নিজস্ব মানে স্বার্থ সংরক্ষণ করতে যাবে, নিজে মাথা উঁচু করে দাঁড়াতে চাইবে, তারে বেশি না। বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস বিবেচনা করলে ভারতের সাথে শত্রুতা কি পাকিস্তানের বেশি না আমাদের বেশি? পাকিস্তানের বেশি তো ঐতিহাসিকভাবে, এবং আমাদের তো এই যে সেই পাকিস্তানকে ভারত আক্রমণ করতে পারে নাই গত 50 বছরে, আমাদেরকে করবে? পারে নাই। তো পাকিস্তানের যদি পারমাণবিক সক্ষমতা না থাকতো তাহলে দেখতেন পারে না পারে। পাকিস্তান যে না খেয়ে ওই যে পারমাণবিক বোমা বানাইছে, এটা ইট ইজ ডিফেন্স। মানে এটা পারমাণবিক বোমার মানে হচ্ছে যে আক্রমণ করা না, সেলফ ডিফেন্স। আপনার কাছে আছে, এই ঘোষণা দেওয়াটাই যথেষ্ট। আপনি দেখবেন যে 98 সালে বোমা বানানোর চেষ্টা করা উচিত, বোমা বানানোর চেষ্টা করা উচিত না, যারা আছে তার সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করা উচিত। অবশ্যই তারা এটা আমাদেরকে দিতে পারবে। হ্যাঁ, তারা এটা আমাদেরকে পারবে না কেন?
আপনার যদি প্রতিরক্ষা চুক্তি থাকে আপনার উপর অ্যাটাক মানে হচ্ছে তার উপর অ্যাটাক, সেটা যদি ইয়া হয় এক্সিকিউট হয় তা আপনার থাকা লাগবে না। আচ্ছা, আমরা সেটাকে ইয়া করা যথেষ্ট। আমরা আবার এবং সেটাকে আমাদের সরকারি সেটার দলের সুযোগ এখন পৃথিবীতে এইভাবে চলতেছে। সরকারি দলের নেতার কাছে যাই, আপনার কি মনে হয় যে আমরা কি সত্যি সত্যি আসলে একটা যুদ্ধহুমকির মধ্যে আছি, অথবা আমাদের সেই সক্ষমতা আছে যে আমরা নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য জায়গায় গিয়ে যুদ্ধে এনগেজ করতে পারবো নিজেকে? না, আমাদের নির্দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের আছে কিনা সেটা তো আমাদের অবশ্যই ভেবেচিন্তে আমাদের তো আকাশ বলতে পথে হবে। যেতে হবে যেখানে যাই আর কি। সেটাই আর কি। এখন তো ওইভাবে সুন্দর সমর্থ নিয়ে তো আর ওইভাবে যুদ্ধে অংশগ্রহণ করার খুব একটা প্রয়োজন পড়ে না, কিছু কিছু ক্ষেত্রে আবার পড়েও। এখন আমরা এখান থেকে পাঠিয়ে সৌদি আরব আক্রান্ত হলে আমরা কার বিরুদ্ধে যাব? ওইটা কার বিরুদ্ধে? সৌদি আরবকে কে আক্রমণ করবে? সৌদি আরবকে ভারত আক্রমণ করবে? কে আক্রমণ করবে? ইরান নাকি? সম্ভাবনা খুবই কম। ইরান মানে সৌদি আরব আক্রান্ত না, তার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইয়েগুলি আছে। ইরানকে তো আহ্বান জানাইছে জোটে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, তো এখন কথা হলো যে সৌদি আরব আক্রান্ত হলে পরে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলি আছে মিডল ইস্টে, সেইগুলির উপরে আক্রমণ করতে, কোনো দেশকে কিন্তু ইরান আক্রমণ করে না, ওদের ঘাঁটিগুলির উপর আক্রমণ করে। তো সেখানে আমরা সেই জোটে অংশগ্রহণ করি, এখন তো চূড়ান্ত কোনো মানে কিছু আমাদের হয় না। নিজেদের ঘর চালানোর তেল কেনার সামর্থ্য নাই, আমরা আরেকজনের সাথে যুদ্ধ করবো কোত্থেকে? না, তেল কেনার সামর্থ্য নেই যেমন কথা ঠিক, পাশাপাশি আবার এটাও যখন আমরা কোনো একটা চুক্তিতে যাব তখন তো আমাকে সেটুকু খেয়াল করতে হবে, কিন্তু আমার দেখতে হবে, ভেবে দেখতে হবে আমি ওখানে যাবো কিনা, কার বিরুদ্ধে যাব। আমার ওখানে তো সৌদি আরব আক্রান্ত এখন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা তখন হবে না, ইন্ডিয়া দ্বারাও হবে না, হলে কার দ্বারা হতে পারে? ইরানের সাথে আজকে যে এটা চলতেছে, ইসরায়েলের যে যুদ্ধটা চলতেছে, তো সেই কারণে ইরান দ্বারা সৌদি আরবের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ করেছে, সৌদি আরবকে কিন্তু আক্রমণ করেনি। অর্থাৎ সৌদি আরব যদি আক্রমণ নাই করে তাহলে আমাদের অংশগ্রহণ করার কথা যদি আমরা মোটামুটি একটা এর ভেতর থাকি তাহলে সমস্যাটা কি? আক্রান্ত হবেই না, বলে আক্রান্ত হবেই না, বলে তাহলে আর কি। এখন আমাদের বাংলাদেশ থেকে তো বহু আপনার সেনাবাহিনী বিভিন্ন দেশে কাজ করতেছে না পৃথিবীর। আমার সেই না, সেটাই শান্তিরক্ষী বলতেছি। বাহিনী আর যুদ্ধ বাহিনী এক না। শান্তিরক্ষী বাহিনী আর এটা কিন্তু এক না। জি, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী না, শুধু পুলিশ তারাও যায়। শান্তিরক্ষী শুধু আর্মির তা তো না, সব বাহিনী যায়, পুলিশও যায়, এবং সেখানে সুনামের সাথেই তারা সেই খুবই সমস্ত সুনামের সাথে দেশগুলো কাজ খুবই করে। সুনামের সাথে তারা কাজ করতে চায় আর কি। এখানে তো সেরকম না। এখন আমাদের কথা হলো যে বাংলাদেশ আগামী দিনে কি করবে? আগামী দিন কি বাংলাদেশ ইন্ডিয়ান হোমকের মধ্যেই থাকবে? আমি যদি সে যেটা বলতে চাচ্ছিল খোলাসা ক্ষেত্রে বলবে না, তারা তার আপনি তো আছেন, বড় ভাই বলেন না আপনি। সেটা হলো যে আজকে ইন্ডিয়া আমাকে আক্রমণ করবে কখন? আমার জন্য কোনো বন্ধু থাকবে না। আমি যদি আমার বন্ধুত্ব সঠিক করতে পারে তাহলে কি আমাকে ভারত আক্রমণ করার সাহস পাবে? ধর চীনের সাথে আমার সেই বন্ধুত্ব হয়, তাহলে ভারত সাহস সেই পাবে? বন্ধুত্ব তো আমাদের চীনের সঙ্গে আছে। আছে, কিন্তু ওই সম্পর্ক যদি হয়, ভারত আমাদের আক্রান্ত করলে চীন দ্বারা ভারত আক্রান্ত হবে। যেমন আপনার 71 সালে চীন মার্কিন যুক্তরাষ্ট্র এক ছিল। চীন কিন্তু সেই সময় বাংলাদেশকে নানানভাবে অসুবিধা তো করা না, বাংলা স্বাধীনতার জন্য লাস্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম ছিল। তো রাশিয়া তখন তো আপনার সরাসরি চীনেতে সৈন্য সমাবেশ ঘটাই দিল যে তুমি ভারতে সহায়তা করবো, তোমার এখানে ঢুকে পড়বো। এই কারণে চীন সেই সময় পরে আর আগায় না, পিছিয়ে গেছে। তো এখন আমাদের বাঁচতে হলে লড়তে হবে, তা লড়তে হলে কারোর সাথে আমার ঐক্য করতে হবে। তা আমি চীনের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ করি, ইন্ডিয়া আমাদের তাকাতেও পারবে না। তার ইন্ডিয়ার তুলনায় আমরা ছোটো দেশ, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে নিয়ে কিন্তু বেগাতের মধ্যে আছে। আমরা ধরেন যদি আপনারা দুজনেই মনে করছেন যে আমাদের অর্থনীতি সমর্থন করে যে আমরা চাইলে পরে না, যুদ্ধ আমাদের জোটে যোগ অর্থনীতি দিতে পারি? সমর্থন করেন না ওইভাবে বা বলবো না, প্রতিরক্ষা জোটে যোগ দিতে কিন্তু পারি? আমরা মনে করি যে কোনো জায়গায় আমার তো বিপদ, যদি আমি বিপদে পড়ি তখন আমাকে কি করতে হবে না? ধরো ভারত এবেলা ওবেলা হুমকি দিবে, আমাকে চুপ করে থাকবো। আমার যদি হয় ভারত নিজেই তো ভয় থাকবে যে বাংলাদেশ হাতছাড়া হয়ে গেলে আমার 7 সিস্টার হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা তো এমন একটা পজিশনে আছি, তো সেইটা আমাদের এখানে সরকার যদি জনগণ দ্বারা নির্বাচিত সরকার, তো জি। ভারতের কাছে হুজুর জি হুজুর করবে না। আচ্ছা। আমরা আমাদের মাথা উঁচু আচ্ছা, করে তাহলে আমরা সব দিকে এই এগিয়ে পর্যায়ে একটা বিরতি নেই, পুষ্টি নিবেদিত চলো মানে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। আমরা বিরতির পরে আরো কথা বলবো, এরই মধ্যে আরো কিছু বিষয় এগিয়ে গিয়েছে যেগুলো নিয়ে জনমনে নানান রকম কৌতূহল তৈরি হয়েছে, সেই কৌতূহলের উত্তর খোঁজার চেষ্টা করব।
এবার অন্য একটি প্রসঙ্গে আসি, ব্রিটিশ নাগরিকত্ব কিংবা বিদেশি নাগরিকত্ব, এটা নিয়ে ইলেকশনের আগে অনেক প্রশ্ন উঠেছিল। এনসিপির নেতারা বলেছিলেন যে বিদেশি নাগরিকরা ইলেকশন করছেন, এরকম একটা অভিযোগ তারা তুলেছিলেন, যে বিশেষ করে বিএনপিতে বিদেশি নাগরিকরা ইলেকশন করছেন এবং একটা অভিযোগ উঠেছিল। এখন যেটি ঘটেছে সেটি হচ্ছে যে আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। তিনি এটার সরাসরি কোনো উত্তর দেন নাই। তিনি প্রশ্ন করেছেন কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা। তো এটা তিনি বলেছেন, এবং এক সাংবাদিক প্রশ্ন করেছে যে একটা বিষয় উঠেছে, আপনার ব্রিটিশ নাগরিকত্ব ওইটা ত্যাগ করেছেন কিনা, এই নিয়ে আপনার স্টেটমেন্ট দরকার। তখন নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশে আমি মনে করি না এমন কেউ আছে যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। এরপরে তিনি বলেছেন মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাবাদী লোক তো সেটা করবে না। তো আসলে ওনার নাগরিকত্ব কোন দেশের? কারণ বাংলাদেশে এখন একটা আইন আছে যে বিদেশি নাগরিকত্ব থাকলে মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা, সরকারের উচ্চ পদে দায়িত্ব পালন করার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে এখনো। বিদেশি নাগরিকত্বকে লোককে বিয়ে করা যাবে এরকম একটা আইন ঠিক করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, কিন্তু এই আইনটা ঠিক করে না যে বিদেশি নাগরিকত্ব থাকলে পরে বাংলাদেশে দায়িত্বশীল সরকারি পদে থাকা যাবে, এরকম কোনো আইন বাংলাদেশে নাই, বরং ওই নাগরিকত্ব ত্যাগ করতে হয়। এখন আসলে এই প্রশ্নটা আসলে সবাই করছে, এটা একটা কৌতূহলী প্রশ্ন। না, এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা শুনতাম অনেকে বিদেশি নাগরিকত্ব আছে তাদের, সেটা তো নিয়ে সমালোচনা হয়েছে। না করেছে তো, আসলে করলে তো সেটা জায়েজ হয় না। ছিল তো, জি, মানে একটা হলো যে ইন্টারিম তো অনেক সংবিধান ভঙ্গ না করেছে। সেটা আর কি বলছি যে ওরা থেকে যদি থাকে, এখন মন্ত্রিত্ব যদি করে থাকে, মন্ত্রী পদমর্যাদা তারা করেছে, তো তাহলে তো তাদের তো ওই জায়গায় ব্যত্যয় হয় না। হুমায়ুন কবিরের ক্ষেত্রে এসে এটা খুব সাংঘাতিকভাবে সামনে আসতেছে, এই তো। না, তখন এসেছিল, তখন সবাই এসেছিল, প্রশ্ন কিন্তু করেছিল, এটা কিন্তু অধিকাংশ তারা তো- বলেছিলেন যে এটা তো আর নির্বাচিত পদ না, অন্তর্বর্তী সরকার যা খুশি তাই করতে পারে। কিন্তু এখন তো ধরেন সরকার তো সাংবিধানিক সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটে তো নির্বাচিত, সে তো আর ভোটে না নির্বাচিত না। গণতান্ত্রিক সরকার তো এখন তো সেটা ঠিক নির্বাচিত আছে, সরকার। জি। সে তো ভোটে নির্বাচিত সরকার, আর সে তো আর ভোটে দাঁড়ায় না। এখন এইটা তো ধরেন আপনার এই সময় যেমন আমাদের ধরেন দু একদিন মন্ত্রী ছিলেন যারা এখন নেই, যদি উনি টেকনোক্রেট হতেন তাহলে একই প্রশ্ন সংসদে দিতে উঠতো। পারতেন না। না তাহলেও হতো, কারণ আমাদের সংসদে নিয়মটা দিতে হচ্ছে পারতেন যে বিদেশি নাগরিক হলে কেউ মন্ত্রী প্রতিমন্ত্রী এটা হতে পারবেন না। এইরকম যে আইন যদি থেকে সরকারি থাকে চাকরিও করতে না, পারবেন আইন না। যদি এটা থেকে থাকে তাহলে তো সেটা অবশ্যই তো সেক্ষেত্রে কি আপনার সবার মনে হয় যে ক্ষেত্রে এই নাগরিকত্ব ত্যাগ করে তার ঘোষণা দিয়ে দেওয়া উচিত, নাগরিকত্ব অথবা এই বিষয়টা ত্যাগ পরিষ্কার না, করা উচিত? নাগরিকত্ব ত্যাগ করে ধরেন আজকে আছেন মন্ত্রী, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে নাগরিকত্ব ত্যাগ করলে উনি মন্ত্রী আছেন, যে কোনো কারণে হোক, হয়তো মন্ত্রী চলে তখন কি করবে? সেটা তো উনি উত্তর দিবেন। হ্যাঁ? সেটা তো উনি উত্তর দিবেন, তখন কি করবেন? জয়দ্দিন সব বলতে আমি বলি উনি মন্ত্রী ছিলেন, তাই না? এখন উনি মন্ত্রীর থেকে উনি আসছেন, এখন মন্ত্রী পদমর্যাদা, এবার দপ্তর নেই। যদি উনি এমপি না থাকতেন তাহলে কি হতো? তো এখন উনি যেহেতু বিদেশি নাগরিকত্ব আছে তার আছে কথা যে সেটা উনি বলেন না। তাও পরিষ্কার সে বলেনি। তো এখন ওখানে বাস করতেন না। এখন যারা মানে গিয়ে ব্রিটেনে বসবাস করে বা আমেরিকা, সবাই যে নাগরিকত্ব সবার যে আছে তা তো না। মানে তার যে বিভিন্নভাবে তার তারা যে বিভিন্ন অত্যন্ত চমৎকার বায়োডেটা, তার কিন্তু বেশ শক্তিশালী বায়োডেটা, সেই বায়োডেটা যে পদগুলি তিনি উল্লেখ করেছেন সেটা করতে গেলে নাগরিক হইতে হয় আর কি ব্রিটেনে। এখন সেটা উনি উত্তর দিতে পারবেন, আমি যেহেতু সঠিকভাবে জানি না, সেই উত্তরটা আমার পক্ষে কিন্তু ধরেন আপনার যদি এরকম একটা পাসপোর্ট থাকতো বিদেশে, আপনি মন্ত্রী হইতেন, আপনি কি সেই বিদেশি নাগরিকত্বটা ছেড়ে দিতেন মন্ত্রিত্বের জন্য? না, যদি আমি দেশকে ভালোবাসি তাহলে আমি করতে হবে। আমি মনে করি আমি যাবো না, যে অবস্থায় থাকুক না কেন, তাহলে হয়তো আমাকে করতে হবে। আপনার কাছে আসি, বিরোধী দল হিসেবে আপনারা কি মনে করেন, বিদেশি নাগরিকের কি মন্ত্রী হওয়া উচিত, বা বিদেশি নাগরিকত্ব যদি থাকে তাহলে কি সেটা পরিষ্কারভাবে জানানো উচিত? আমি তো মনে করি অবশ্যই জানানো উচিত। এবং এটা যেহেতু আমাদের হাবিব ভাই তখন খুব নরমভাবে বললেন, খুব শক্তভাবে এখন আর বলতে পারতেছেন না, কারণ অবস্থা তো দুর্বল। কারণ হচ্ছে যে আমাদের সংবিধানের মধ্যে, বাইরে তো সবসময় সংবিধানের দোহাই দেন, এবং সংবিধানের বাইরে এক চুলো নড়বেন না। আওয়ামী লীগের মতো, ওবায়দুল কাদেরের মতো বলেন সবসময় সংবিধান পালন করতে চান, সংবিধানের ভিতরে থাকতে চান। তো সংবিধানে তো এই যে 67 নম্বর অনুচ্ছেদে হচ্ছে যে যারা হচ্ছে মানে এমপি হওয়ার অযোগ্যতার ক্ষেত্রে একটা হচ্ছে যে বিদেশের নাগরিকত্ব, এবং মন্ত্রী হইতে হলে এমপির যোগ্যতা থাকতে হবে। তো এমপির যোগ্যতা থাকতে মানে হচ্ছে বিদেশের নাগরিকত্ব থাকা যাবে না। কিন্তু
ভাইরা কিন্তু সে জায়গাতে আসে এখন, মানে সেটা কিন্তু সংবিধান আমাদের যদি সালাউদ্দিন আহমেদ থাকতো তাহলে খুব ভালো হতো। সালাউদ্দিন আহমেদ তো মানে সংবিধান করতে বলতে মানে মুখে ফেনা তুলে ফেলেন। তো এই যে নিয়োগ দিলেন প্রতিমন্ত্রী হিসেবে, তো ওনার এই সংবিধান তো জানা আছে এবং সংবিধান অনুযায়ী তো এটা তো লঙ্ঘন হচ্ছে। তো সেটা তো উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এত আইন বিশেষজ্ঞ, তো উনি থাকতে এটা কেমনে লঙ্ঘন হয়, তিনি তো সেটার ব্যাখ্যা দেওয়ার কথা ছিল। তো সেটা না দিয়ে এখন যদি প্রতিমন্ত্রী যদি জিজ্ঞাসা করে যে কোন বেড়ার এটা পড়ছে, মানে এত জ্বালা এত তো উনি যদি বাংলাদেশের না মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, এত যদি খায়েশ থাকে তাহলে উনি ওটা পদত্যাগ করতে সমস্যা কি? এবং যদি এতটুকু কমিটমেন্ট না থাকে তাহলে যে আমার দেশের সিকিউরিটি কোথায়? আমার দেশে সে যে আবার আমার দেশের তথ্য উপাত্ত যে দেশের কাছে শেয়ার করবে না, অন্য দেশের প্রতি তার লয়ালিটি আছে, সেখানে যে আমার সিকিউরিটি থ্রেটে পড়বে না, সেটার কি গ্যারান্টি আছে? তাহলে তো তাকে অবশ্যই বাংলাদেশের লয়ালিটি শো করা উচিত। এবং যা করছেন, আগে ছিলেন উনি এখানকার ব্রিটেনের একটা পার্টির দায়িত্বে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তো সেগুলো তো ওনার আপনি যেটা বললেন যে তার বায়োডাটার মধ্যে সেগুলো দেয়া আছে, তো তাহলে তিনি থাকতে পারেন, সমস্যা নাই। কিন্তু এখন যেহেতু তিনি এত মানে চেয়ারের প্রতি তার আকর্ষণ আছে বা বাংলাদেশের প্রতি তার বাংলাদেশের মন্ত্রী এমপি হওয়ার মতো তার খায়েশ আছে, তাহলে সেগুলো ত্যাগ করতে সমস্যা কি? আর এতটুকু যদি ত্যাগ করতে না পারেন তাহলে কেন আমি আমার দেশের তাকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে তাকে কেন আমাকে মেনে নিতে হবে? তাহলে এটা তো কন্ট্রাডিকশন এবং ভায়োলেশন, স্পেসিফিক মানে সুস্পষ্ট ভায়োলেশন সংবিধানের। ওনারা সংবিধান সব জায়গায় নিজের সুবিধা মতো, যেখানে সুবিধা সেখানে সংবিধানের কথা বলবেন, আর যেখানে অসুবিধা সেখানে সংবিধানের বাইরে চলে যাবেন, নিজের মতো ব্যাখ্যা দিবেন। তো এটা তো হইতে পারে না। এই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে? আমি এটা পুরোটা জানি না, যেহেতু আমি না জানি কোনো কথা তাহলে আপনার কাছে অন্য একটা বিষয় যায়, সেটা হচ্ছে যে আজকে একটা সংবাদ এসেছে যে জুলাই মাসে 1 টাকাও খরচ করতে পারেনি 10টি মন্ত্রণালয় বিভাগ, এবং সেইখানে তাদের তালিকাটাও দেওয়া হয়েছে। খরচ শূন্য যে মন্ত্রণালয় বিভাগ, তার মধ্যে আছে হচ্ছে শিল্প, বাণিজ্য, ধর্ম, পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সেতু বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এইসব মন্ত্রণালয় বিভাগ তাদের প্রকল্পের জন্য বরাদ্দ করা কোনো টাকা খরচ করতে পারে না এখনো পর্যন্ত। তো প্রথম 6 মাসে তারা কোনো টাকাই খরচ করতে পারলো না, কিন্তু আমরা আবার পত্রিকায় দেখছি সরকার ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছে। তাহলে কোথায় খরচ হচ্ছে? এবং যে কয়েকটি মন্ত্রণালয় বা বিভাগের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই বাজেটের প্রথম মাসে তারা কোনো টাকা খরচ করতে পারেনি আর কি। এই নতুন অর্থ বছরে এই প্রথম মাসে তারা কোনো টাকাই খরচ করতে পারেনি। এইটার একটা উত্তর আছে তো। জি, আমাদের দেশের বাজেট হলো জুলাই টু জুন, তাই না? এই জন্য আমাদের যে কিন্তু সরকার এবার এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছে। এপ্রিলে নিয়ে আসা মানে অর্থ বছর আরও আগে আনার দরকার। তার কারণ আমি যেটা বুঝি যে এই জুনের আগে বাজেটের খরচ করার জন্য হিড়িক প্রয়োজন। বর্ষার সময় ঠিক বলতে গেলে কাজটা আপনার করিয়ে নেয়, কিন্তু টাকা দেয় না, চেক দেয়। এই চেক কিন্তু অগাস্টে দেয়, সেপ্টেম্বর যায় পাবে। এই কারণেই এই যে জিনিসটা আসছে। এটা না জেনে যে সাংবাদিকরা এই নিউজটা করেছে, তাদেরকে জানার ঘাটতি আছে। তাদের এই বিষয়টা তাদের নাই। কিন্তু চলমান কিছু কাজ না, চলমান কিছু কাজ না 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 এটা জুন যেটা হয় না, সেই জিনিসটা আপনার অগাস্ট বা সেপ্টেম্বর থেকে টাকাটা ছাড়া কাজটা করে নিয়েছে, হয়তো চেক দিয়ে রেখেছে। চেকটা অগাস্ট থেকে সেপ্টেম্বর থেকে পাস হবে। আমি নিজে যেহেতু কিছু কিছু ঠিকাদারের কাজ করতাম, তো ওই জুনের আগে আমাদের বলতে তো আমরা কাজ করে চেক দিয়ে দিবে, কিন্তু টাকাটা সেপ্টেম্বর আগে আমরা পেতাম না। এরকম কারণেই এই ঘটনাটা ঘটেছে। তার মানে এই না যে এই প্রকল্পগুলোতে বা এই মন্ত্রণালয়গুলো 1 টাকা সরকার খরচ করে নেই। এটা বোঝার ভুলের কারণে এই জিনিসটা এসেছে। এই রিপোর্টটা করেছেন অবশ্য সরকারের একটি বিভাগ। যে বিভাগ থেকে যেটা বলার চেষ্টা করা হয়েছে, যেটা আমাদের মনে হয়েছে, সেটা হচ্ছে যে আরো দ্রুততার সঙ্গে প্রকল্পগুলি অগ্রসর হবে এরকম একটা ধারণা করা হয়েছে। কিন্তু প্রথম মাসে অনেকগুলি ওই জায়গায় তারা হয়তো শুরুই করতে পারে না। আগের যে বাজেটটা ছিল, যে বাজেটে যে টাকা, সে তো অলরেডি তারা খরচ, তাদের চেক টেক দিয়ে রাখা আছে, তার কাজ হয়েছে। এখন এই যে নতুন অর্থ বছরে যে শুরু হলো, তো শুরু হলে এখানে এই যে কাজ করলেও তো বিলটা পাওয়া লাগবে না। যেদিন কাজ করবে সেদিনকে টাকা দেবে নাকি? টেন্ডার হয়ে কাজ হবে, ওয়ার্কার পাবে, কাজ করবে, তারপর তো টাকা দেবে। সেই কারণে বোঝার কাজ চলতেছে, কাজ চলমান। কাজ কি বন্ধ হয়েছে কোথাও?
কোনো কাজকে আমি কোনো প্রজেক্ট দেখছি যে এই রাস্তাটা চলমান ছিল, বন্ধ হয়ে গেছে, তা তো হয়নি, আছে। হয়তো বিলটা এখনও তাদেরকে দেয়নি, কাজের একটা পর্যায়ে বিলটা দিবে, তখন অগাস্টে গিয়ে তাদের হাতে টাকাটা ছাড়া হবে। তো এই পর্যায়ে আমরা আরেকটি বিরতি নেই পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য। ফিরে আসবেন বিরতির পর। বিরতির পর ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে। আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থ। সিপিডিও একটা রিপোর্ট করেছে যেখানে তারা দেখিয়েছে যে কিছু কিছু জায়গায় সরকার সফল, আবার অনেকগুলি জায়গাতে সরকার অর্থনৈতিকভাবে খুব ভালো সূচক দেখাতে পারছে না। আবার আপনাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব তিনি বলেছেন স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা। অন্যদিকে সার্জিস আলম বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশ নেবে, মানে আলাদাভাবে অংশ নেবে। এখন আমরা দুইজনকে এই প্রশ্নটা করতে চাই। প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আলাদাভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা কিংবা এই পরিমাণ প্রার্থী দেওয়ার সক্ষমতা কি আসলে এনসিপির আছে? যদি থাকতো তাহলে তারা 300 আসনের প্রার্থী দিতে পারতো। স্থানীয় সরকারে তো হাজার হাজার পদ। ধন্যবাদ আপনাকে। আসলে এনসিপির সক্ষমতা আছে কি নাই এটা এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারাই ভালো বলতে পারবেন বা তারা এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারবেন। তো আমরা চাই যে আমাদের দলের অবস্থান বা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত এখন পর্যন্ত যে স্থানীয় সরকার নির্বাচন স্বতন্ত্র আলাদা আলাদাভাবে প্রত্যেক দল আলাদাভাবে নির্বাচন করবে, এটা আপনাদের সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত। এবং এটার আমি মনে করি যে এটার মধ্যে কল্যাণ আছে। কারণ হচ্ছে কার কতটুকু সক্ষমতা, কার কতটুকু অর্জন, কে কত দেখলাম যে কেউ কেউ বলে যে জামাত এনসিপির কারণে জামাত এতগুলো আসন বেশি পেয়েছে, নাহলে এতগুলো কম পাইতো। আবার জামাতের লোকজন মনে করে যে এনসিপি জামাতের কারণে 6টা আসন পাইছে, না হলে একটাও পাইতো না বা হইতো। তো আসলে এখন যখন স্থানীয় সরকার নির্বাচন করবে সবাই, তখন কার কোথায় সক্ষমতা আছে, কোথায় দুর্বলতা আছে সেগুলো ধরা পড়বে এবং সবাই তার দলের প্রতি নজর দিতে পারবে। তার এখন তো ধরেন সবাই মিডিয়াতে একটা হাইপ আছে বা সবাই খুব ভাবা দিচ্ছে, এখন এটার হাওয়া ভাসতেছে। তো এটা যখন বাস্তবতা যখন ময়দানে যাবে, নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, তখন সেটা বুঝতে পারবে যে আসলে কতটুকু সক্ষমতা আপনি আছে নিজেই তো এবং এর মাধ্যম দিয়ে প্রমাণিত হবে। আপনি নিজেই তো একজন সেরকম মানুষ, আপনার আসন ছেড়ে দিতে হয়েছে হান্নান মাসুদের জন্য। তো যে আমি যেহেতু দল করি, দলের যেহেতু আমি একদম ছোটকালতে পুরা পারিবারিকভাবে সংগঠন বা আমার বড় ভাই বা পরিবারে বাবা করতেন, সেই হিসেবে একদম পারিবারিকভাবে সংগঠন করি। আপনার এলাকা থেকে আপনি মনে করেন যে এনসিপি আলাদা আলাদা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দিলে জিতবে বা ওই পরিমাণ প্রার্থী আছে দেওয়ার সক্ষমতা? চেষ্টা করুক না, চেষ্টা করতে তো দোষ নাই, চেষ্টা করুক এবং আমরা চেষ্টা করি, দেখা যাক সময় টাইম মিলছে। তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন হবে বলে সবাই আশা করছে। এদিকে আপনারা আগেই হুঁশিয়ারি দিচ্ছেন, আপনারা কি আশা করছেন যে বিএনপিতে অনেক বিদ্রোহী ধরনের লোক তৈরি হবে যারা ডিস্টার্ব করবে নির্বাচনে, তারা দাঁড়িয়ে যাবে এবং এক ধরনের সমস্যা তৈরি করবে? কারণ এই হুঁশিয়ারি এখনই তো দরকার নেই, এখনো তো নির্বাচনের সন্তানই কিচ্ছু ঘোষিত হয় নাই, কিন্তু এখনই হুঁশিয়ারি দিচ্ছেন আপনাদের মহাসচিব। না, আমাদের দিচ্ছে না, দাঁড়াতে পারি তো। জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি তারেক রহমানের সঙ্গে কথা দিয়ে গেল, তারপর কি বেইমানি করছে? না, আমার কিন্তু বেইমানি করছে। আমাদের এখন 3 জনকে ডেকেছিল, একজন এক্স এমপি আর যে একটা মাস্তান খুনি, ও ছিল আমাদের পাবনা 3-এরও আরও আরেকজন প্রার্থী ছিলেন। ডাকলেন, উনি বললেন যে যাকে নমিনেশন দেবো সবাই তাকে ইলেকশন করবেন, কেন কথা দেন। কথা দিয়েছিলাম আমরা, কিন্তু বেইমানগুলি গিয়ে দাঁড়িয়ে গেল। তারেক রহমানের কথা শুনলেন না। ম্যাডামের কবরের মাটি শুকানোর আগে তো নির্বাচনটা হলো। এই বেইমানগুলি ম্যাডামের দিকেও খেয়াল করে। তো অনেকেই অভিযোগ করেন, অনেক সাংবাদিক বলেন যে এরকম অনেক গুপ্ত লোক, সুপ্ত লোক, বেইমান লোক আপনাদের দলে আছে। আমাদের দলেরই তো বেইমান তারা। হ্যাঁ, তা আছে। আমাদের দলে 80 জনের মতো লোক স্বতন্ত্র ইলেকশন করছে, আর অনেকে আছে নমিনেশন না পেয়ে, তারাও জামাত ইসলামের কাছ থেকে টাকা বেশি, তো এদের কাছে টাকা আসলে কি আপনাদের টাকা বেশি? অনেক টাকা সেই টাকা খেয়ে, আমাদের টাকা বেশি, টাকা খেয়ে তারা, এবং তারা আবার কি শোনেন, টাকা তাদের কোরআনের আইন সৎ লোকের শাসন যায়, কিন্তু বিএনপির কাছে ভোট কেনার ক্ষেত্রে টাকা ব্যয় করতে তাদের খুবই। তো সেটা ভালো না? ভোট তো একটা ভালো জিনিস, ভালো কিনে এইটা কিনে তারা এবার অনেক টাকা খরচ করেছে এবং আমাদের ওই সমস্ত বেঈমানগুলি সে কাজটা করেছে, যে কারণে রুল কুদ্দুস। তা আপনি কি মনে করেন আরো এরকম অনেক বেঈমান আছে যারা দাঁড়িয়ে যাবে স্থানীয় সরকারে? হ্যাঁ, দাঁড়াতে পারে তো। তাহলে শুধু হুঁশিয়ারি দিয়ে আপনারা থামাতে পারবেন না? তারা যেহেতু তারেক রহমানের কথা শুনলেন না, সংসদ সদস্য তারা,
আমার ওখানকার মতো ওরকম অপতত্ত্ব বা এরকম অযোগ্য বা এরকম লোক না, অনেক জায়গায় আছে যোগ্য এক্স এমপি ছিল, তারা দাঁড়িয়ে গেছে, নিষেধ করা হয়েছে, শোনে নাই। তো সেই জন্য বলছি, আগের থেকে একটা হুঁশিয়ারি দিয়ে রাখলো, যে এই জন্য বলবো যে আমাদের দল থেকে আমরা চাবো যে একজন মানুষ দাঁড়াক নির্বাচনে, যদি কেউ দাঁড়াতে চায় তখন সেই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। এখন জিনিস হলো যে এখানে নির্বাচনটা যার যার দল যদি করে, জামাতের মতো করবে, আমরা আমাদের মতো করবো, এনসিপি তাদের মতো করবে। এনসিপি যে বলছে যে তারা নিজেরা করবে, নিজেদের সক্ষমতা, তাদের নিজেদের সক্ষমতা আছে। কোনটা? মানে এত প্রার্থী দেওয়া, এত প্রার্থীদের সক্ষমতা আছে, এত প্রার্থী জিতে আসার সক্ষমতা আছে। আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর তারা বিশ্বাস করে। আওয়ামী লীগ এনসিপিকে ভোট দিবে? হ্যাঁ, আওয়ামী লীগ এনসিপিকে ভোট দিয়ে এখন এই আগায় দিবে তাদেরকে, যে একটা তাতে তো আওয়ামী লীগের ক্ষতি হবে না? এনসিপিকে আওয়ামী লীগকে জায়গা দিবে? আওয়ামী লীগ তো এনসিপি তো একটা পর্যায়ে তো দলে দলে আওয়ামী লীগকে নিয়েই ফেলতো। হ্যাঁ, তারা ওপেন করে দিয়েছিল, তারা বলেছিল যে যদি আপনারা কোনো দোষ ত্রুটি না করে থাকেন আমরা আপনাদেরকে নিব, কিন্তু কেউ তো যায় নাই। কেউ তো যায় নাই, যায় না, ওদের অবস্থান নাই, তাই যায়নি। যদি একটা শক্তিশালী অবস্থান থাকে তাহলে যেত। তারা জামাতকে দিবে না, তারা বিএনপিকেও দিবে না, এনসিপি তাদেরকে দিবে, এরকম একটা মনোভাবপূর্ণ তারা ওইটা আশা করতেছে। জামাল ওখানকার স্বতন্ত্র প্রার্থী, ওর আওয়ামী লীগের সাথে একেবারে 15 বছর ওতপ্রোতভাবে জড়িত ছিল, কোন মামলা মোকদ্দমা কিচ্ছু নাই ওইভাবে, আওয়ামী লীগের সাথে কোনো সংঘর্ষের কোনো ব্যাপার ছিল না, মানে আওয়ামী লীগ সব ভোট দিয়ে দেবে। শেষে গিয়ে যখন দেখলো যে না, আওয়ামী লীগ হিসাব করলো যে এই ভোট যদি একে দেই আমরা তাহলে হতে পারবে না, তখন আমাকে ঠেকানো হলো, তারা জামাতকে ভোট দিল। এবং ওই বেইমানও আবার শেষে দেখলো যে আমি হতেই পারতেছি না। তাহলে এত অঙ্কের ভেতরে আপনার ধারণা যে এনসিপি সব আসনে প্রার্থী দিতে পারবে? হাজার হাজার প্রার্থী ইউনিয়নই তো, ইউনিয়ন লাগবে না। ইউনিয়ন যখন এনসিপি ধরেন বিরোধী দল আছে, তো অনেকে আছে না গ্রামে গঞ্জে, বিএনপি থেকে পাচ্ছে না, সমর্থন দিচ্ছে না, জামাতে দিচ্ছে না, ঠিক আছে একটা ব্যানারে দাঁড়ায় সমস্যা, ঠিক আছে সপোর্ট দিল ওরা। এই কারণে ওরা আশাটা করতেছে। আপনার কি মনে হয় যে হাবিবুর রহমান যে অ্যানালিসিসটা করেছেন এটা মোটামুটি যুক্তিসঙ্গত? এবং আপনাদের অনেক টাকা আছে, আপনারা লোকজনকে কিনে ফেলতে পারেন। আজকে কথা একটা বলছেন, ভালো হচ্ছে যে ওই জাতীয় পার্টির মহাসচিব আমাদের ব্যারিস্টার শামীম হায়দার, দেখলাম যে এক জায়গায় বলতেছেন মানে স্থানীয় নির্বাচনে বিএনপির বাড়াডবি হবে বা এরকম দিলেন, একটা অ্যানালাইসিস দিলেন। আসলে বাস্তবতা হচ্ছে যে এই এখন তো বিএনপি ক্ষমতাসীন দল এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তো অনেক, এবং দেখবে আমি তো আমার এলাকায় দেখি এক একটা ইউনিয়নে 5 জন 7 জন করে প্রার্থী সম্ভাব্য, এবং সকলেই ক্ষমতার ভাগ চায় নাকি? সবাই কারো চেয়ে কেউ কম না, সবাই বড় নেতা তো, এবং সবাই নিজের কর্মী পালে পালে এবং এইভাবে। তো আর যেহেতু ওনারা অনেক সময় জামাতকে দোষারোপ করেন, নিজের দলের উপর নিজের নিয়ন্ত্রণ নাই, নিজের নেতাদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না, কমিটমেন্ট রাখে না, দলের প্রতি কমিটমেন্ট নাই, এটা দোষ সবাই জামাতের উপর। আমি ছাত্র জীবন মানে এই যে ক্লাস 7-8 থেকে ধরেন যখন বুঝ হয়েছে তখন থেকে ছাত্র সংগঠন করি, কলেজ সভাপতি ছিলাম, ইউনিভার্সিটি সভাপতি ছিলাম, কেন্দ্রের অফিস সম্পাদক, সাহিত্য সম্পাদক ছিলাম। এই পুরো 17 বছর রাজপথে প্রতি মানে অলিগলিতে এত কিছুর মধ্য দিয়ে সিস্টেম অফ হায়ারার্কি আছে, সেটা বলি, ধীরে ধীরে আপনারা এত কিছুর মধ্য দিয়ে গড়ে ওঠার পরে যখন সংগঠন মনোনয়ন দিল, চাষাবাদ করলাম, এলাকা তৈরি হলো, হলো, সেই সময় সে সংগঠন বললো যে জোটের জন্য স্যাক্রিফাইস করতে হবে, এবং করে দিলাম। এবং হানান মাসুদকে তো সাথে থেকে হাতের মানুষ সাক্ষী দেখেছে, একদম প্রত্যেকটা অলিতে গলিতে তার সাথে থেকে একদম নির্বাচনের দিন আমার ভাবি, আমার বড় ভাইয়ের ওয়াইফ আহত হয়েছে, তারপর অ্যাটাক করা হয়েছে, আমার ভাতিজাকে অ্যাটাক করা হয়েছে, আমাকে অ্যাটাক করা হয়েছে। মানে আমাদের নেতা কর্মীরা যদি সেদিন কেন্দ্রে যদি না দাঁড়াইতো বা প্রতিরোধ না করতো, খরা না দিত, তাহলে কি এমপি হওয়ার এত সহজ ছিল? এমপি হইতে পারতো? তাহলে তারপরেও সংগঠনের একটা সিদ্ধান্ত, কমিটমেন্ট, আমি যদি দল করি আদর্শিক দল করি জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সংগঠনের নেতৃত্ব ডাক্তার শফিউর রহমান ডেকে বললেন যে এটা আমরা করতে চাচ্ছি, তাহলে সেটা বাস্তব হয়েছে। এখন উনি ওনার ওই দুর্বলতা ওনার দলকে ওইভাবে তৈরি করতে পারে না, করতে পারে না, সেটা না বলে উনি আমাদের উপর চাপাচ্ছেন। আমি আপনি যে একটা কথা বলছেন, আমি এটা একটু শেষ করে দিই, টাকার কথা। এখন বলেছিলেন, আমি আপনাকে মনে করিয়ে দিয়েছি। না, আমি সেটা বলতেছি, টাকার কথা বলতেন না, জামাতের টাকা
জামাতের টাকা কি নির্বাচন তো জামাত ইসলামী আমি আর অনেক জায়গায় বলছি, আমরা তো রাজনীতিটাকে ইবাদত মনে করি, ইবাদত মনে করি। আমি মনে করি আমার নামাজ পড়া যেমন ইবাদত, আমার এই রাজনীতি করাটাও ইবাদত। কারণ হচ্ছে যে আমার কোরআনের আয়াত যদি আকিমুস সালাত ইবাদত হয়, তাহলে আকিমুদ্দিন, দিন কায়েম করা ইবাদত। আমি সেই হিসেবে, আমি তো রাজনীতি করার লোক না, আমি রাজনীতি করি। আমার রাসূল যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল যেহেতু ওই দায়িত্ব পালন করছেন, যদি মিষ্টি খাওয়া, মধু খাওয়া, কদু খাওয়া সুন্নত হয়, তাহলে এটাও সুন্নত। তাহলে আপনি সব কিছু থেকে নিজেরা গুটাই নিয়ে আপনি তো মসজিদে বসে থাকবেন, আর দুর্নীতিবাজ, মদখোর, গাঁজাখোর, তারা হচ্ছে নেতৃত্ব দিবে। আপনি কিভাবে মনে করেন যে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে? তাহলে আপনাকে ভালো লোকটাকে ভালো জায়গায় দিতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি জামাতের নেতাদেরকে, আমি একটু শেষ করি, চলে যাবেন সেজন্য আমি এই উত্তরটা শেষ করি না, আমার উত্তর আপনার কাছে আসবো। তাই যদি হতো তাহলে মহান স্বাধীনতা যুদ্ধের সময়তে লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ, বাড়িঘর পুরো মানুষ, এগুলো তো উত্তরটা দেন পরে। না, আমি চলে যাবো। কথা বলেন আপনি, এটা করেছেন তো। তারপরে আপনাদের বললেন, এই যে আমাদের মঞ্জু কি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল না, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জামাত করতেন না? ওরা কি দল থেকে বেরিয়ে গেছিল না? অনেকে দলটা আর একটু বড় হোক, দেখেন যায় কিনা। আমার পাবনা, আমাদের ওখানে প্রার্থীর বিরুদ্ধে ওখানে আগের আমের বিশাল মিছিল, দুর্নীতিবাদ বলছে না, আপনাদের দল শুরু হোক না। আপনি এত ইসলামের কথা বলতেছেন, আপনারা ওই যে কৃষ্ণপদরে আপনার নমিনেশন দিলেন, ওটা কোন ইসলাম? দিন ইসলাম। ওই ইসলাম প্রতিষ্ঠা করেন আপনি, ইবাদত আপনি রাজনীতি ইবাদত মনে করেন? হ্যাঁ, হিন্দুকে দিয়ে করা অসম্ভব, এটা হয় না। না, এটা আপনাদের কাছে নতুন হাদিস না, না হয় না, এটা হয় না। তারপরে এটা এত উত্তেজিত হন কেন? আপনাদের ঘরে ঘরে এই যে ধরা পড়তেছে ধর্ষক, পরে ইসলামের কোন জায়গায় আছে? একটা কথার উত্তর আপনি দিতে পারেন, সব কথা মেনে নেব। আমি এই বিগত নির্বাচনে আমি হলফনামায় লিখেছিলাম 25 লক্ষ টাকার বেশি খরচ করবো না। করেন নাই? করেছি। উনার লোক বলতে পারবে? 100% মিথ্যা কথা বলবে। আমি সেদিন ওনার বড় একজন এমপি, 2-3 বার এমপিকে ধরেছিলাম। আমি বলছি 25 লাখ টাকার বেশি খরচ করেছি। আপনি বলেন তো, এমপি হয়েছেন, বলেন। আপনি জিতলে কি বলতেন? হ্যাঁ, জিতলে বলতাম, অবশ্যই বলতাম, কেন বলবো না? হলফনামাতে বাধ্য করছে, যেমন হানা ভোট দিতে বাধ্য করছে না, 4টা পয়েন্টে কেউ একমত না। আপনি হা দিলেও আমার ইমান নষ্ট, না দিলেও আমার বিবেক নষ্ট। সেই কাজ আমাদের হলফনামায় 25 লক্ষ টাকা নির্বাচন হয় না, জেনে শুনে করে। আমি সংসদে গেলে প্রথমে এই কথাটাই বলতাম। তা আমি তো স্বীকার করি 25 লাখ টাকা খরচ করছি। ওনাদের এমপিরা বলুক, আল্লাহর আইনে আছে তো, মিথ্যা স্টেটমেন্ট দেওয়া কি জায়েজ? ওদের প্রত্যেকটা এমপি 25 লাখ টাকা নাও, কেউ 5 কোটি 10 কোটি টাকা খরচ করেছে, কিন্তু মিথ্যা হলফনামা। সেটা তো আপনাদের দলের লোকেরাও করেছে। আমার দল তো করবেই। আমি তো বলতেছি না আমি আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করলো সব থেকে আপনি তো না না, আমি তো সততার হলফনামা দিয়েছেন। হ্যাঁ, আমি দিয়েছি তখন। বা আপনারা এটা মানবেন বলে হলফনামা দিয়েছেন? না, আমি মানবো বলেই, কিন্তু আমি যখন দেখলাম হবে না এটা, আমি যদি এটা না দিই হলফনামা, তাহলে আমাকে নির্বাচনে তো অযোগ্য ঘোষণা করবে না, অযোগ্য ঘোষণা করবে না। সেই কারণে আমি দিতে বাধ্য হয়েছে। হানা ভোট না দিলেও বিবেক নষ্ট, ঈদের পর বিবেক নষ্ট। এই অবস্থার ভিতরে আমি সৎ সাহসে বলতেছি, উনারা বলতে পারবেন না, কিন্তু আমার সেই সৎসাহটা আছে। আমরা একটা জটিল অবস্থায় এসে পৌঁছেছি। আমরা বিরতির পর আপনার উত্তর নেব, এবং বিরতির আগে আপনাকে বিদায় জানাবো, কারণ আপনার আরেকটা অনুষ্ঠান রয়েছে বলে আজকে আমরা আপনাকে আগে বিদায় জানাচ্ছি। জনাব হাবিবুর রহমান হাবিব, জবাব আপনি দিতে পারবেন, বিরতির পরে আপনি জবাব দিবেন, এবং সেটা একভাবে দিবেন অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা এখন প্রশ্ননির্মিত চলমান একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আজকে অনুষ্ঠানটা একটু ভিন্ন। বিরতির আগে অনেকগুলি প্রশ্ন করে একজন অতিথি চলে যাচ্ছেন, তার বিশেষ কাজ থাকে, অনুষ্ঠান থাকায়, কিন্তু আমরা এর উত্তরগুলি আমরা আমাদের সহ আলোচক যিনি আছেন আরেকজন, তার সঙ্গে আমরা এই উত্তরগুলি নেব, তারপরে চলমান শেষ হবে। নিচ্ছে বিরতি। বিরতির পর ফিরে এলাম পশ্চিম নিবেদিত চলমানে। আমাদের সঙ্গে একজন আলোচক, তিনি চলে গিয়েছেন, কিন্তু তার আগে অনেকগুলি কথা বলে গিয়েছেন, তাই উত্তর আপনার কাছ থেকে নেব। জি, ধরুন প্রথম বিষয় হচ্ছে যে হাবিব ভাই একটা অভিযোগ করে গেছেন, অনেকগুলো অভিযোগ করছেন, তো উনি যদি থাকতেন তাহলে ভালো হইতো। তারপর আমি উনি একটা অভিযোগ করেছেন যে হলফনামায় আপনারা অসত্য বলেন। না, আমি আপনাকে যে বিষয় উনি সেটা বলছেন, পাশাপাশি বলছেন যে জামাতের টাকা বেশি, জামাত বেশি টাকা খরচ করে। এটা উত্তরটা আপনি দিয়েছেন। হ্যাঁ, তো এটা আমি ওইটাই বললাম যে আমাদের অধ্যাপক গোলাম আজম একটা কথা বলতেন যে জামাত হচ্ছে যে গরিব লোকের ধনী সংগঠন,
আর অন্যান্য বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য জাতীয় পার্টি এর হচ্ছে যে ধনী লোকের গরিব সংগঠন। আপনি দেখবেন যে কোন এলাকায় বিএনপির বা আওয়ামী লীগের বা জাতীয় পার্টির বড় একজন এমপি বা ইয়া চলে গেল, ওখানে বিএনপির বা ওই দলের হচ্ছে যে আর অফিস আদালত অনেক কিছু থাকে না। কিন্তু জামাত ইসলামী দেখবেন যে হয়তো আমরা ব্যক্তিরা হচ্ছে যে বেশি টাকার মালিক না, আপনারা সমবায় পদ্ধতিতে চলেন, সবাই চাঁদা দেন। আমরা এই ব্যক্তিরা বড় না, কিন্তু আমাদের সংগঠনের এই সবার পকেটের টাকা দিয়ে সংগঠন চলে, সংগঠনের অফিস আদালত বা হচ্ছে যে যেই প্রতিষ্ঠান থাকা দরকার সেগুলো আছে। তো এটা এই দিক থেকে বেশি। আরেকটা কারণ আছে, ওনাদের কাছে মনে হয় বেশি, কারণ হচ্ছে যে আমরা অনেক জায়গায় যখন জোটে বিএনপির সাথে নির্বাচন করতাম বা ইয়ে করতাম, দেখা যাচ্ছে বিএনপি হয়তো জামাত থেকে দিচ্ছে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা, জামাত ইসলামের নেতৃবৃন্দ হচ্ছে খরচ টরচ করে 8 লাখ টাকা খরচ হয়েছে, আর 2 লাখ টাকা ফেরত দিয়ে বাসটা হচ্ছে জমা দিয়ে এসছে। তখন দেখা গেল যে বিএনপির লোকজন আশ্চর্য, হাই কি বলে, এটা কেমনে সম্ভব, রাজনীতি থেকে এরকম আছে নাকি? কিন্তু জামাত ইসলামী সেটা প্রমাণ করেছে। এখন জামাতের ধরেন হচ্ছে জামাতের নেতাকর্মীরা যারা ভোটার ইলেকশন করে, তারা তো নেতার কাছ থেকে টাকা নেয় না, তারা হচ্ছে যে নিজের পকেটের টাকা দিয়ে ভোট করে, ঘরে ঘরে যায়, বাড়ি বাড়ি যায়, জনগণের কাছে খাওয়ায়, আপনাদের দলের নমিনেশন পেলে দলের লোকেরা এসে ইলেকশনটা করে। এখন ওনাদের যখন ওনারা যখন পেরে ওঠে না, তখন মনে করে যে জামাত তো এত টাকা কইতে খরচ করলো, আমি এত টাকা খরচ করে পেলাম না, আর উনি এত টাকা না খরচ করে কইতে পারলো। এতে করে কি হয়? হ্যাঁ, এতে করে কি হয়? আপনার একটা আর্থিক নিয়ম আছে। হ্যাঁ, এটার জন্য জামাত ইসলামের ধন্যবাদ দেওয়া উচিত। বাংলাদেশে জামাত ইসলামী এটা মডেল উপস্থাপন করেছে যে চাঁদাবাজি না করে, টেন্ডারবাজি না করে কিভাবে দল চালানো যায়, দুর্নীতি না করে কিভাবে দল চালানো যায়। এটা আপনি দেখবেন যে আমেরিকাতে আছে না, ফান্ড উঠায় না নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রার্থীরা, তো তারা নির্বাচন করে না। কিন্তু আমাদের দেশে তো সে সিস্টেম নাই। আপনি হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, দখল না করলে আপনি হচ্ছে রাজনীতি করতে পারেন না। তো এগুলো বন্ধ করে দিলে দেখবেন যে এই যে আজকে আমাদের একটা বাজেটের আপনি দেখবেন যে 1 লক্ষ, যদি কোনো একটা কাজের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ হয়, কাজ হয় কয় টাকার? 20,000 টাকার কাজও কিন্তু হয় না। 80,000 টাকা কিন্তু ওই বিভিন্ন পকেটে বাগে বাগে চলে যায়। কিন্তু সেটা যদি 80% কাজ হইতো, তাহলে কিন্তু দেশের চেহারা পাল্টে যেত। জামাত ইসলামী ক্ষমতায় আসলে অনেকে বলে জামাত ইসলামী দেশ চালাইতে পারবে না, এই করতে পারে, সেই করতে পারে না। এটা ভুল ধারণা। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই যখন দুর্নীতি বন্ধ হবে, কমিশন বাণিজ্য বন্ধ হবে, তখন দেখবেন যে দেশ অনেক পরিবর্তন হবে। এবং সেটা আপনাকে আরেকটা প্রশ্ন শেষ করে দিই, সেটা হচ্ছে আপনারা 5 সেপ্টেম্বর লং মার্চ করবেন এটা বলছেন। জি, 11 দলীয় ঐক্যের ঢাকা চট্টগ্রাম লং মার্চ, এই লং মার্চ আপনারা কেন করছেন? যে আমরা এই লং মার্চের প্রথম 1 নাম্বার দাবি হচ্ছে আমাদের যে গণভোটের গণরায় যেটা বাস্তবায়ন করার জন্য। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই যে এখন বিদ্যুৎ জ্বালানি যে সংকট, সরকার সেটাকে যেভাবে হ্যান্ডেল করা দরকার সেটা হ্যান্ডেল করতে পারছে না। জনজীবনের আমরা তো বলার, আমরা আমাদের পক্ষ থেকে যেই কমিটি হয়েছে, জ্বালানি যে কমিটি হয়েছে, স্থায়ী কমিটির যে হয়েছে, কমিটি হয়েছে, সেখানে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেগুলো শুনে নাই, বাস্তবায়ন করে নাই। এরপর হচ্ছে সরকার, দেখেন সরকার কোনটাকে অগ্রাধিকার দিচ্ছে, যেগুলো অগ্রাধিকার দিচ্ছে সেগুলো তো হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য লক্ষ লক্ষ লোক নিয়োগ হচ্ছে, দলীয় কর্মী নিয়োগ হচ্ছে জনগণের টাকায়। কিন্তু জ্বালানির যে সমস্যা হবে, বিদ্যুতের যে সংকট হবে, সেটা কি সরকার অগ্রাধিকার দিয়েছে? অগ্রাধিকার দিলে তো আজকে বলতে পারতো না। বলছে নির্বাচন আগে বলতেছে আই হ্যাভ এ প্ল্যান, এখন বলতেছে বিরোধী দল আমাদেরকে প্ল্যান দেন, প্ল্যান আমার নাই। তাহলে কি হবে? এরপর আমাদের আরেকটা, আমরা বলতে চাচ্ছি যে আপনি বাংলাদেশে দেখবেন জামাত ইসলামী একটা বিরোধী দল হিসেবে, কার্যকর বিরোধী দল হিসেবে সংসদে যেমন ভূমিকা রাখতেছে এবং সরকার ভুল ধরে দিচ্ছে, বিকল্প প্রস্তাব দিচ্ছে, আবার জনগণের দাবি বাস্তবায়নের জন্য রাজপথে ভূমিকা রাখতেছে। এবং আজকে সাংবাদিকদের, আজকে সম্পাদকদের নিয়ে মতবিনিময় প্রোগ্রাম হয়েছে, সেখানে বলছে আপনারা আমাদের পরামর্শ দেন, ভুল ত্রুটি ধরে দেন, এবং আমরা একটা নতুন সংস্কৃতি চালু করতে চাই, আমাদের জনগণের দাবি আদায় করতে চাই, এবং সেটা যাতে করে মানে দেশের ক্ষতি না হয়, সেটাকে যেন আমরা, সরকার যেন আমাদেরকে সেদিকে ঠেলে না দেয়, বাধ্য না করে, জনগণের জনদাবি যেন সরকার মেনে নেয়, সেটাই। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় নেই, আজকে পুষ্টি নিবেদিত চলমান এখানেই শেষ করছি। পুষ্টি নিবেদিত চলমান সপ্তাহে 5 দিন প্রচারিত হয়, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। শুক্র, শনি আমাদের অনুষ্ঠান থাকে না। এই 2 দিন আমাদের চিন্তার ছুটি নয়। আপনারা এই 2 দিন চিন্তা করবেন, ভাববেন, আপনাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশকে খানিকটা সময় দেবেন। নিজের দেশের ভালো নিজেকেই করতে হয়, আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের সমস্যা সমাধান করতে। এরই মধ্যে আরও অনেক সমস্যা দেখা দিয়েছে। আজকে একটি সংবাদ আমাকে খুবই আক্রান্ত করেছে, সেটি হচ্ছে যে বিদ্যুতের অভাবে
মাছের ঘেরে অক্সিজেন বন্ধ হয়ে গিয়ে কোটি কোটি টাকার মাছ মরে গিয়েছে, এটা খুব ভালো সংবাদ নয়। সারের অভাব দেখা দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এটাও ভালো সংবাদ নয়। কিন্তু আমাদেরকে শত অভাবের মধ্যেও মনে রাখতে হবে যে আমরা এই দেশ ছেড়ে কোথাও যেতে পারবো না, এবং এই দেশের ভালো মন্দ সব কিছুর মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাই এই দেশের ভালো করার জন্য যা কিছু করা প্রয়োজন, সেই পরামর্শ যদি আপনাদের থাকে, সেটিও কিন্তু আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানের যে ফেসবুক পেজ আছে অথবা ইউটিউবে আমাদের অনুষ্ঠানগুলি আছে, সেইখানে আপনারা মতামত রাখতে পারেন। কেবলমাত্র অনুষ্ঠান বিষয়ে মতামত না, আপনারা মতামত রাখতে পারেন আলোচনার ভিত্তিতে, আপনাদের নিজেদের যুক্তিগুলি আপনারা সেখানে উপস্থাপন করতে পারেন। সেটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু একটা চমৎকার পরিবেশ তৈরি হবে, যেই পরিবেশে আমরা সকলেই সমস্যা সমাধানের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। টকশোর উদ্দেশ্য নিন্দা করা না, টকশোর উদ্দেশ্য সমালোচনা করা না, টকশোর মূল উদ্দেশ্য হচ্ছে এই সমালোচনার মধ্যে দিয়ে সমাধানের পথ নির্দেশ করা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।